স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে বেড়েছে মাছ, মাংস, সবজির দাম। হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় সচল চট্টগ্রামের তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। তামিলনাড়ুতে সরকার গঠনে জটিলতায় থালাপতি বিজয়, প্রয়োজন 118 জন বিধায়কের সমর্থন। এবারে বিস্তারিত। বৃষ্টির অজুহাতে বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। প্রায় সব ধরনের মাছ এবং গরু ও খাসির মাংস রয়েছে সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এ অবস্থায় প্রয়োজনীয় পণ্য কিনতে বাজেটের সাথে হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। ফারুক ইসলাম পেশায় একজন নিরাপত্তা কর্মী। রাজধানীর শেখেরটেকের বাসিন্দা তিনি। স্ত্রী, স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে নিয়ে 4 জনের সংসার তার। বেতন পেয়ে তিনি বাজারে এসেছেন প্রয়োজনীয় পণ্য কিনতে, কিন্তু সামান্য টাকায় কোনটা রেখে কোনটা কিনবেন মিলছে না সেই হিসাব। বেতন কিছু কম, যে টাকা পাই এই টাকায় পোষে না, যে টাকা পাই সংসারে চলে যায়। ফারুক ইসলামের মতো নিম্ন ও মধ্যবিত্ত প্রায় সব পরিবারের একই চিত্র। আগে থেকেই নাগালের বাইরে থাকা অনেক পণ্যের দাম আবারও বেড়েছে। এই তালিকায় রয়েছে চাল, তেল, সবজি, মাছ ও মাংস। সবজির দাম সেঞ্চুরি কোটা পার হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আপনি যে রাত দিবেন 100 টাকা, 90 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে 100 পর্যন্ত 140 টাকা করে। বৃষ্টি হইতে কৃষকের ফসল অনেক নষ্ট হয়ে গেছে। যেমন আমরা কয়েকদিন আগে এই সিজনে এখন ঢেঁড়স বেচতাম 40 টাকা কেজি, 30 টাকা কেজি, এখন ঢেঁড়স বেচতেছি 60 টাকা কেজি, 70 টাকা কেজি। এটা হচ্ছে আমরা যেখান থেকে আনি ওইখানেই কোনো একটা হয়তো সিন্ডিকেট বা কিছু একটা আছে। বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। গরুর মাংস 800 টাকা কেজি আর খাসির মাংস 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই সাধ্যর মধ্যে না থাকায় অনেকে দূরে থাকছেন মাছ ও মাংস থেকে। সব মাছই দেখি কম বেশি দেখলাম, কিন্তু আজকে অনেক বেশি মনে হচ্ছে। এগুলো সব তো কাস্টমারদের উপরে থেকে নিতে হয়। যারা ভোক্তা তারা দিতে আছে, যেমনি আমরা দিয়ে আসতে আছি, আমরা আরেকজনের থেকে নিতে আছি। কুরবানির আগে গরু টরু অনেক উঠবে হাটে, তখন হয়তো একটু লেস হইতে পারে। অরিজিনাল খাসিটা 1300 টাকা, আর যে যেটা দেখতেছেন ওটা 1200 টাকা দিতে আসে। খাসি কয়া ওটা হইলো বকরি, এটা তো আপনি চিনতে পারবেন না। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে। কোরবানিকে সামনে রেখে বাড়তে শুরু করেছে আদা ও রসুনের দাম। বেশি বাচ্চা আদা রসুন তুলনামূলক গত সপ্তাহে এই সপ্তাহে 40 টাকা কেজি প্রতি। এই অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি উজানের ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে তলিয়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমির ধান। এতে ক্ষতিগ্রস্ত প্রায় 53,000 কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ 260 কোটি টাকার মতো। তবে কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। আমি এখন আছি কিশোরগঞ্জের ইটনামিটামন অষ্টগ্রাম হাওরে। এখানে আসলে সরেজমিনে এসে যেটি দেখা যায় যে এখনো কৃষকরা তারা এই যে পানির নিচে তলিয়ে যাওয়া ধান তারা সেটি কর্তন করে নৌকায় করে নিয়ে আসছেন এবং সেটি রেখে বিভিন্ন জায়গায় স্তূপ করে রেখে দিয়েছেন। জলাপানি পর্যন্ত আমরা ধান কারণ লাগতেছে, অনেক কষ্ট করে করছে, অনেক তো কষ্ট করে নেওয়া লাগতেছে। আমার মনে হয়েছে পানির মাঝে অনেক ক্ষেত্রে রয়েছে, 10 কেয়ারের মতো আমার পানির তলে রয়েছে। গত 10-12 দিন যাবত কোনো ধরনের আসলে রোদ না উঠায় সেখান থেকে চারা গাছ গজিয়েছে বা গন্ধ বের হয়েছে। হ্যাঁ, কৃষকরা বলছে যে এই গন্ধযুক্ত ধান বা চারা গাছযুক্ত ধান, এই ধান তারা খুব অল্প মূল্যে বিক্রি করতে হবে এবং তারা যে এই যে পত্তন নিয়ে যে তারা শুরু করেছিল যে কৃষিকাজ, তারা যে ঋণের বোঝাটা অনেক বেড়ে গেছে। তারা যেটা বলছে যে তাদের এই ঋণ কিভাবে পরিশোধ করবে তারা জানেন না। এটা কানিকাত বেঞ্জিল আমি 10,000 টাকা দিয়া আনার পরে এখন কাট কাটাইছি আরো 15,000 টাকা দিয়া, আবার নৌকা ভাড়া 2 দিনে গাড়াইছি আবার 6,000, পেঁয়াজ মোটামুটি 31,000, ধান বেচি 20,000 টাকা। ওখানে আমরা সারা বছর কাটলাম খেতে তোলে, ওখানে আরো 11,000 টাকা। ওখানে আমি কি করি টাকা চলে যা বাড়ি। এখানকার যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা বলছেন যে ইটনার যে ধনুবৌলাই নদী আছে, চামড়াঘাটের মগরা নদী আছে, অষ্টগ্রামের কালনী নদী ও ভৈরবের যে মেঘনা নদী আছে, পানি সেন্টিমিটার অনেকটা কমে এসেছে।
কৃষি বিভাগ বলছে এই চলতি বোরো মৌসুমে 1,68,262 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মাঝে হাওড়ি করা হয়েছে 1,04,800 একর জমি। কিশোরগঞ্জ হাওড় অঞ্চল থেকে মশিউর রহমান, দীপ্ত সংবাদ। বাঙালি জাতির ইতিহাসে 25 বৈশাখ আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প ও দর্শন প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ এমনভাবে মিশে আছেন যে তার জন্মদিন বাঙালির এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সার্ধশত বছর আগে যে রবি কিরণের আবির্ভাব হয় তার দীপ্তি এখনও পৃথিবী জুড়ে। রবীন্দ্রনাথ কেবল বাঙালির কবি নন, তিনি হয়ে ওঠেন বিশ্ব মানবের মুক্তির দূত। যখনই পৃথিবীতে ঘৃণা আর সংকীর্ণতার মেঘ জমে, তখনই তিনি শুনিয়েছেন অভয়ের বাণী। রবীন্দ্রনাথের দৃষ্টিতে দেশপ্রেম কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদে সীমাবদ্ধ ছিল না, তার প্রেম ছিল অখণ্ড মানবতার প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত সেই আনন্দবাদী ধারার, অর্থাৎ যিনি মনে করতেন সাহিত্যের মধ্য দিয়ে লেখক এক ধরনের আনন্দ অনুভব করেন এবং তার মধ্য দিয়ে নতুন সৃষ্টি তৈরি হয়। এটা তার কাছে মনে হলো প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। তিনি তখন বলাকা কাব্য লিখছেন এবং দেখছেন যে মানুষের এই পৃথিবী ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। তখন তিনি মনে করছেন যে এই যুদ্ধ থামানো সম্ভব নয়, এই সংঘাত অনিবার্য। তখন তিনি বলছেন যে এই ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে, আর সেই সৃষ্টির সবকিছু গড়ে তুলবে নতুন এক মানুষ, নতুন প্রজন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকটে বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আসলে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় সংকটের সমাধান দিয়ে যান। প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে দাঁড়িয়েও বারবার ফিরে আসতে হয় তার কাছেই, কারণ তিনি যন্ত্রের নয়, মানবতার জয়গান গেয়েছেন। 165তম জন্ম জয়ন্তীতে তার প্রাসঙ্গিকতা কেবল উৎসবের আয়োজনই নয়, বরং তার দর্শন নিজেদের শুদ্ধ করে নেওয়ার মধ্যে। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তার প্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন বিভিন্ন ধর্মের মধ্যে নানা রকম আচার আদি আছে এবং আনুষ্ঠানিকতা আছে, এর মধ্যে পার্থক্যও আছে, কিন্তু ধর্মের যে মূল ঐক্য, তার মধ্যে যে মানবতা, এটাকেই তিনি প্রধান করে দেখেছেন। তিনি গীতাঞ্জলির মধ্যে লিখছেন, এই যে আলো, এই যে বাতাস, এই যে মাটি, এই যে আকাশ, এ সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রাণ। ফলে তার ধর্মবোধের মধ্যে যেটাকে আমরা বলি মোটা দাগে অসাম্প্রদায়িকতা, সেটা আমরা প্রবলভাবে দেখতে পাই। বিশ্বকবি বাঙালির কাছে অতীতের কোনো মহিরুহ নন, তিনি আজও সমান প্রাসঙ্গিক ও ভবিষ্যতের পথদ্রষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে কুষ্টিয়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। সকালে শহরের টেগোর লজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ও কুষ্টিয়া পৌরসভা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। পরে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এদিকে শিলাইদহ কুঠি বাড়িতে জাতীয় পরিসরে 3 দিন ব্যাপী উৎসব শুরু হয়েছে। নওগাঁর পতিশরেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রবীন্দ্রনাথ মানবতা ও অসাম্প্রদায়িকতার কথা বলে গেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ আরও অনেকে। পরে শিল্পীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না,
শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে স্বকীয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। দেশ থেকে এখনও বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়তে সরকারের প্রতি আহ্বানও জানান জামায়াতের এই নেতা। রেল শ্রমিকদের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই। যারা যখন ক্ষমতায় যায় সেই দলের প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রীদের বাড়ি যে এলাকায় হয় সেইখানে বড় বড় ব্রিজ, বিভাগ, এটা সেটা সেতু হয়। যে সব উন্নয়নকে আমরা সাপোর্ট করি, তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো, আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় 3 সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর পুরোপুরি সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। শুক্রবার সকাল 8টা থেকে শোধনাগারটির উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগে। এর আগে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি ট্যাঙ্কার গত বুধবার দুপুরে কুতুবদিয়া অ্যাঙ্করে পৌঁছায়। বৃহস্পতিবার রাত থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরান চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের সরবরাহের সংকট দেখা দিলে এপ্রিলের মাঝামাঝি থেকে শোধনাগারটির কার্যক্রম পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ে। ঝালকাঠির নলছিটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ। শুক্রবার সকালে নলছিটির রানা পাশা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প শুরু হয়। এতে 5 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে আয়োজকরা। ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদরা রোগীদের চিকিৎসা সেবা দেন। এদিকে লক্ষ্মীপুরেও প্রান্তিক রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। এক্স নটোডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরের বটতলী মাদ্রাসা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হেলথ ক্যাম্প চলে। ক্যাম্পে বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়াবেটিস, পেটের পীড়া ও জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরির ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সেলিম। এ ঘটনায় জড়িত অন্য 2 জন 3.5 লাখ টাকা ও 8.5 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে 3 জন চোর প্রবেশ করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আন্তর্জাতিক। তামিলনাড়ুতে বিধানসভায় সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় দেখা দিয়েছে জটিলতা। রাজ্যের ক্ষমতায় বসা নিয়ে বিজয়ের স্বপ্ন অধরায় রয়েছে এখনো। 118 জন বিধায়কের সমর্থন না পেলে সরকার গঠন হবে না বলছেন রাজ্যপাল। এতদিন পর্দায় দেখা গেছে নানা বিরচিত ভূমিকায় নায়ক চরিত্রে ক্ষমতাবানদের দম্ভ ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছেন তিনি। এবার বাস্তবে তামিলনাড়ুর দীর্ঘ 6 দশক ধরে চলা প্রধান 2 রাজনৈতিক দল ডিএমকে বনাম এআইএডিএমকে দ্বিমুখী শাসন ভেঙে চুরমার করে দিয়েছেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করেন থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল টিভিকে সর্বোচ্চ 108টি আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় রাজ্যের ক্ষমতায় বসা নিয়ে বিজয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে।
তামিলনাড়ু বিধানসভার 234টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য অন্তত 118 জন বিধায়কের সমর্থনের চিঠি জমা দিতে হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। তার মতে নির্বাচনে বড় জয় পেলেও পর্যাপ্ত সংখ্যা জোগাড় করতে পারেনি দলটি। এখন পর্যন্ত কংগ্রেসের সমর্থন পেয়েছে তারা, তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার এখনো ছুঁতে পারেনি টিভিকে। এ পরিস্থিতিতে রাজ্যপালের অনড় অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সংখ্যালঘু সরকার গঠনে রাজ্যপালকে রাজি করাতে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিচ্ছে দলটি। এমনকি ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে দলের 107 জন বিধায়কই পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে টিভিকে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 10 মে। বিজয়ের হাতে এখনো কিছুটা সময় আছে। এর মধ্যে তাকে সরকার গঠনের পর্যাপ্ত আসন জোগাড় করতে হবে, অন্যথায় রাজ্যপালকে বোঝাতে হবে। এদিকে তামিলনাড়ুর প্রধান দুই প্রতিপক্ষ ডিএমকে এবং এআইএডিএমকে নাটকীয়ভাবে একত্র হয়ে টিভিকে সরকার গঠন থেকে বিরত রাখার উপায় খুঁজছে বলে জানা যাচ্ছে। ফলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও বিশ্লেষকরা বলছেন ছোট দলগুলোর সমর্থন নিয়েই বিজয়ী হবেন রাজ্যটির আগামীর মুখ্যমন্ত্রী। ডিএমকে এর দীর্ঘদিনের একাধিপত্য আর এআইএডিএমকে এর জনভিত্তিতে ভাঙন ধরিয়ে বিজয়ের এই জয়কে তামিল রাজনীতির নতুন সূর্যোদয় হিসেবে দেখা হচ্ছে। সিনেমার পর্দা কাঁপানো এই নায়ক এখন বাস্তব জীবনে রাজ্যের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে সিনেমার গল্প আর বাস্তবতা এক নয়। এখন দেখার বিষয় রাজ্যের মানুষ বিজয়কে এই ক্ষমতা দিয়েছে, তিনি সেই ক্ষমতার ব্যবহার কিভাবে করেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে কাল সকালে। এ উপলক্ষে কলকাতায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী 25 বৈশাখকে সামনে রেখে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি ওই দিন নির্ধারণ করেছে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশেষ মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ধারণে নিউ টাউনের একটি হোটেলে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং দেশের 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। শপথ গ্রহণ সামনে রেখে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর বাজারে বেড়েছে মাছ, মাংস, সবজির দাম। হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় সচল চট্টগ্রামের তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। তামিলনাড়ুতে সরকার গঠনে জটিলতায় থালাপতি বিজয়, প্রয়োজন 118 জন বিধায়কের সমর্থন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।